বিশ্বের চলমান যুদ্ধগুলোকে যেন রীতিমতো উস্কানি দিয়ে চলেছে ওয়াশিংটন, এমনটাই মনে করে বিশ্বের যুদ্ধবিরোধী শক্তিগুলো। সাধারণত দখলদার ইসরায়েলকে মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার তথ্য বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দেয়। তবে এবার বিদায়ী বাইডেন প্রশাসন তাইওয়ানের জন্য 57 কোটি 10 লাখ ডলারের প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছে, যার ফলশ্রুতিতে মারাত্মকভাবে চটে গেছে তাইওয়ানের প্রতিপক্ষ চীন। ইতোমধ্যে বেইজিং এ প্রসঙ্গে প্রবল ক্ষোভ প্রকাশ করেছে। 22 ডিসেম্বর রবিবার বেইজিং হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। শুক্রবার হোয়াইট হাউস তাইওয়ানের জন্য 571.3 মিলিয়ন ডলার সামরিক সহায়তার পাশাপাশি 295 মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর আগে চলতি মাসেই 385 মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের মেয়াদের শেষ সময়ে এসে স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের জন্য সামরিক সহায়তার অনুমোদন দিলেন বাইডেন। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে 38টি উন্নত প্রযুক্তির আব্রাহাম যুদ্ধ ট্যাঙ্ক তাইওয়ানে পৌঁছায়। গ্লোবাল টাইমের প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং 3টি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্রই পড়ে যাবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, তাইওয়ান প্রশ্নে চীনকে আটকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ব্যর্থ হতে বাধ্য। একই সঙ্গে বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে। চীন অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। চীনা মুখপাত্র বলেন, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়াকে চীন তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পক্ষে সর্বদা যুক্তি দেয়, যার প্রেক্ষিতে তাইওয়ান ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতি এবং অস্ত্র বিক্রির ঘটনাগুলো এই অঞ্চলে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবাজ নেতানিয়াহুর দেশ দখলদার ইসরায়েল লম্বা সময় ধরে মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠনগুলোর সাথে পাল্টাপাল্টি সংঘাতে লিপ্ত আছে। ইসরায়েলের অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পৃষ্ঠপোষকতায় লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথির মতন সংগঠনগুলো তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে। তবে এমন অভিযোগকে রীতিমতো উড়িয়ে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন। খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সশস্ত্র গোষ্ঠীগুলোর তেহরানের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পথ বেছে নেয় তাহলে সেই সকল প্রক্সি বাহিনীর প্রয়োজন হবে না। তেহরানে সফররত একটি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাতে এই মন্তব্য করেছেন খামেনি। লেবাননে হিজবুল্লাহ ও গাজায় হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়ার প্রায় বছর পার হবার পর এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 2 সপ্তাহ পর খামেনি এমন মন্তব্য করলেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সশস্ত্র এইসব গোষ্ঠী ইরান সমর্থিত এবং ওই অঞ্চলের ইরানের প্রতিরোধ অক্ষ হিসেবে পরিচিত। খামেনি বলিষ্ঠ কণ্ঠে জানান দেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়েমেন লড়াই করছে কারণ তাদের বিশ্বাস আছে। হিজবুল্লাহ লড়াই করছে কারণ বিশ্বাসের শক্তি তাদের যুদ্ধের মাঠে টেনে আনে। হামাস এবং ইসলামী জিহাদ লড়াই করছে কারণ বিশ্বাসই তাদের তা করতে বাধ্য করছে। তারা আমাদের প্রক্সি হিসেবে কাজ করে না। ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, আমেরিকানরা বলছেন ইরান এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে। এটি আরেকটি বড় ভুল। তিনি বলেন, আমরা যদি পদক্ষেপ নিতে যাই তাহলে আমাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিদ্যুৎ গতির হামলার মুখে আসাদ সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে সিরিয়ায় তেহরানের মিত্র বাশার আল আসাদ পরিবারের কয়েক দশকের শাসনের অবসান ঘটেছে। খামেনি সিরিয়ায় শক্তিশালী সম্মানিত একটি গোষ্ঠীর উত্থানের বিষয়ে ভবিষ্যৎবাণী করে বলেছেন, দেশটির যুবকদের হারানোর কিছু নেই। তিনি বলেন, যার বিশ্ববিদ্যালয়, স্কুল, ঘরবাড়ি, রাস্তাঘাট এবং জীবন অনিরাপদ, তার কি করা উচিত?
যারা এই নিরাপত্তাহীনতার পরিকল্পনা করেছে এবং যারা এটি বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে তাকে শক্তি নিয়ে দৃঢ় সংকল্পের সঙ্গে দাঁড়াতে হবে এবং সৃষ্টিকর্তা চাইলে তারা জয়ী হবেন। বিদ্রোহীদের তোপের মুখে স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে এবং এরপর সিরিয়ার হাল ধরে নতুন সরকার। এর মাধ্যমে দেশটিতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তনের হাওয়া বইছে। এবার সিরিয়ার নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশটির আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না। 22 ডিসেম্বর রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই সিদ্ধান্ত হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে। সিরিয়ার কার্যত নতুন নেতা আহমেদ আল শারা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের আঞ্চলিক প্রভাব প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে অনেকটা কমে গেছে। শারা সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ হায়াত আল তাহরির শাম HTS প্রধান। তার নেতৃত্বেই চলতি মাসের শুরুর দিকে এক আকস্মিক হামলায় দ্রুততম সময়ের মধ্যে আসাদ সরকারের পতন ঘটে। আশারাক আল আউসাদকে দেওয়া এক সাক্ষাৎকারে শারা বলেন, সিরিয়ার বিদ্রোহীরা ইরানের আঞ্চলিক প্রকল্পকে 40 বছর পিছিয়ে দিয়েছে। এটি ইরানের প্রতি সিরিয়ার অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। তিনি আরও বলেন, ইরানি মিলিশিয়াদের সরিয়ে এবং সিরিয়াকে ইরানি প্রভাব থেকে মুক্ত করে আমরা আঞ্চলিক স্বার্থ রক্ষা করেছি, যা কূটনীতি বা বিদেশি চাপেও সম্ভব হয়নি। এতে আমাদের ক্ষয়ক্ষতিও ছিল ন্যূনতম। আসাদের শাসনকালে সিরিয়ার মাধ্যমে লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করত ইরান। হিজবুল্লাহর নতুন মহাসচিব নাইম কাসেম স্বীকার করেছেন, সিরিয়ার মাধ্যমে তাদের সরবরাহ পথ এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর মাঝেই এবার সিরিয়ার আকাশে ইরানের বিমান নিষিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিতভাবেই নতুন কোনো উত্তেজনার জন্ম দেবে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদ 22 ডিসেম্বর রবিবার দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দেশটির রাজনৈতিক পরিবর্তন ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দেন ফিদান। খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৈঠকে সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি সহমত প্রকাশ করেছেন উভয়ে। সিরিয়ার উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েও জোর দিয়েছেন তারা। এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, তুরস্ক আপনার পাশে থাকবে। আশা করি সিরিয়ার অন্ধকার দিনগুলো শেষ হয়েছে এবং সামনে শুভ দিন অপেক্ষা করছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সিরিয়াকে ঘুরে দাঁড়াতে ও বাস্তুচ্যুত মানুষদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভয়ে তটস্থ থাকে বিশ্বের অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্রগুলো। পুতিনকে খেপানোর অর্থ রীতিমতো বিপদকে স্বাগত জানানো। চলতি সপ্তাহে রাশিয়ার কাজান শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোনটি সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আঘাত হানে। এই ঘটনায় আরও একবার তেলে বেগুনে জ্বলে উঠেছেন পুতিন, যার ফলশ্রুতিতে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন টক অব দ্য আর্থ ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট রবিবার টেলিভিশনে প্রচারিত সরকারি বৈঠকে কাজানের ড্রোন হামলার দায়ে ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কথা বলেন। গেল শনিবার কাজানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ান সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায় ড্রোনগুলো একটি উঁচু কাঁচের বিল্ডিংকে আঘাত করছে এবং আগুনের গোলা ছড়িয়ে পড়ছে। যদিও এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমন হামলার পর পুতিন বলেন, যারা এমনটা করছে তারা যতই ধ্বংস করার চেষ্টা করুক না কেন, নিজেরাই বহুগুণ বেশি ধ্বংসের মুখোমুখি হবে। আমাদের দেশে তারা যা করার চেষ্টা করছে তার জন্য অনুতপ্ত হবে। উল্লেখ্য, প্রায় 3 বছরের সংঘাতের মধ্যে ক্রমবর্ধমান বিমান হামলার একটি সিরিজের মধ্যে কাজানে এই হামলাটি ছিল ইউক্রেনের সর্বশেষ হামলা। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
অবশ্য ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের এমন হুঁশিয়ারি নতুন কিছু নয়। এর আগে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন পুতিন। এছাড়া পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমান ঘাঁটি ও অস্ত্রের কারখানায় হামলার জবাবে বিগত সপ্তাহগুলোতে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়া পূর্ব ইউক্রেনের নতুন অগ্রগতি দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা খারকিভের লোজোভা গ্রাম এবং দোনেৎস্কর সোনোৎসিভকা গ্রাম দখল করেছে। বিশেষ করে সোনোৎসিভকা রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কুরাখোভের কাছে অবস্থিত। কুরাখোভের সম্পদ সমৃদ্ধ অঞ্চল ঘেরাও হয়ে যাচ্ছে, যা দোনেৎস্ক দখলে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন মস্কো 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই যতটা সম্ভব অঞ্চল দখল করে নিতে চায়। যদিও ট্রাম্প ইউক্রেন সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে তার নির্দিষ্ট কোনো সমাধান পরিকল্পনা এখনও সামনে আসেনি।